তাহলে এখন পৃথিবীর আকর্ষণ বলের জন্য যে কোনো বস্তুকে সর্বদাই পৃথিবী তার কেন্দ্রের দিকে বা আর্থ সারফেসের দিকে আকর্ষণ করছে। সেই কারণে যে কোনো বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া হয় উপর দিকে, তাহলে বস্তুটা কিছুটা দূর উঠে আবার ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু এই রকম যদি গতিবেগ দেওয়া যায়, এমনও কিছু গতিবেগ দেওয়া যায় যাতে করে বস্তুকে ওই গতিবেগে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সেই বস্তুটা আর আর্থ সারফেসে ফিরে আসবে না। অর্থাৎ পৃথিবীর মহাকর্ষ বলের মায়া কাটিয়ে সে চিরকালের মতো চলে যায়। তা এই গতিবেগটাকেই বলা হয় মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। অর্থাৎ মুক্তিবেগ কথাটা কেন ব্যবহার করা হয়, যে পৃথিবীর মহাকর্ষ বল থেকে সে মুক্ত হয়ে গেল। বুঝতে পারলে না? তাহলে সেই গতিবেগের মানটাকে তোমায় নির্ণয় করতে হবে। তাহলে ধরো বস্তুটা ধরো পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে, আর্থ সারফেসের ওপরেও হোক আর্থ সারফেসও যেখানে হোক, মোট কথা এক্স ডিস্টেন্সে আছে। এই ডিস্টেন্সটা ধরো এক্স, এইখান থেকে এই যে গ্যাপটা আমি বলছি, ঠিক আছে? তাহলে এক্স দূরত্বে বস্তুটা যে আছে, তাহলে ওই বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল হবে জি এম এম বাই এক্স স্কোয়ার। এই তো হয়, হ্যাঁ? ইমতাবস্থায় বস্তুটাকে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এই জায়গায় সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ ক্ষুদ্র ডিএক্স পরিমাণ সরণ ঘটানো হলো। কি বলো? বস্তুর ক্ষুদ্র সরণ ঘটানো হলো এবং তার ফলে কৃতকার্য সম্পাদিত হলো ডিডাব্লিউ বলো, সেটা হবে এফ ডিএক্স। এইখান থেকে এই ডিস্টেন্সটা, দিস ইজ ডিএক্স। এটা ডিএক্স, ঠিক আছে? তাহলে কৃতকার্য হলো এফ ডিএক্স পরিমাণ। কথাটা বুঝতে পারলে না? তাহলে যে পরিমাণ শক্তি ব্যয় হলো, ওইটা তোমার যে পরিমাণ কৃতকার্য হলো ওইটাই তার মধ্যে শক্তির রূপে জমা হবে, স্থিতিশক্তি রূপে। তাহলে যদি স্থিতিশক্তি আর গতিশক্তিকে তুমি সমান করে ফেলতে পারো, স্থিতিশক্তি আছে কেন? ফোর্স আছে বলে। তাহলে দেখো টোটাল এনার্জি তোমার পৃথিবীর টোটাল ফোর্স, টোটাল যে পৃথিবীর দ্বারা বস্তুকে আকর্ষণ, সেই টোটালটা আর থাকবে না। অর্থাৎ এই যে কৃতকার্য, এই কৃতকার্যটাই যদি ভি গতিবেগ দাও, বস্তুর মধ্যে তোমার গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ হ্যাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, ডাব্লুটা কি হবে আমি বলছি। তাহলে ডাব্লু ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হবে। এইবার তোমার কার্যটা কোথায় করতে হবে? পৃথিবীর কি জন্য কার্য করা হচ্ছে? বস্তুটাকে তোমার এক্স দূরত্ব সরানোর জন্য, তাই তো হিসাব ছিল প্রথমে। আমাদের আলটিমেট টার্গেট কি? পৃথিবীর আকর্ষণ বল থেকে মুক্ত করে দিতে হবে। তার মানে কোথা থেকে? সারফেস থেকে একদম অসীমে নিয়ে চলে যেতে হবে। অসীমে দেখো টোটাল ফোর্সটা জিরো, জি এম এম বাই এক্স স্কোয়ার। এক্স এর মান অসীম হলে এফটা জিরো হয়ে যাবে। তার মানে তোমার আর টু ইনফিনিটিতে ইন্টিগ্রেট করতে হবে, এই পরিমাণ কার্য করতে হবে। আবার বস্তুকে তোমার যে পরিমাণ কার্য করতে হবে সেটাই কি হবে? বস্তুর গতিশক্তির সঙ্গে সমান, অর্জিত গতিশক্তির সঙ্গে। তাহলে হ্যাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এই দিকেরটা ইকুয়াল টু জি এম এম ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার হবে। এটা মানে হবে মাইনাস ওয়ান বাই এক্স। তার মানে হ্যাফ ভি স্কোয়ার, এম এম বাতিল হয়ে যাবে, জি এম ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স। লিমিটটা দেখো আর টু ইনফিনিটি হবে। প্রথমেই হবে মাইনাস ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, মাইনাস
মাইনাস 1/r, তারপরে শুধু 1/r হবে, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2gm/r, বা ভি স্কোয়ার না ভি বলা, এস্কেপ ভেলোসিটি, ভেলোসিটি অফ এস্কেপ, তাহলে ভিই ইকুয়াল টু √2gm/r, দিস ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এবং এর মানটা হয় প্রায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ কোনো বস্তুকে যদি 11 সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগ দিয়ে নিক্ষেপ করা হয়, তাহলে ওই বস্তুটা পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন দেয়, দাঁড়াও, যে ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে বস্তুকে 11.2 কিলোমিটার গতিবেগ দিয়ে নিক্ষেপ করলে সেটা আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, তাহলে উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে কত গতিবেগে নিক্ষেপ করতে হবে যাতে করে সে ফিরে আসবে না? ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে 11.2 কিলোমিটার গতিবেগ দিয়ে নিক্ষেপ করলে বস্তুটা ফিরে আসে না, তাহলে উল্লম্বের সঙ্গে কত 45 ডিগ্রি কোণ করে কত গতিবেগ দিয়ে নিক্ষেপ করলে আর ফিরে আসবে না? 11.2 cos 45 ডিগ্রি, এইটাই উত্তর। এইটা স্কেলার রাশি, এর মধ্যে কোনো দিক বলে কিচ্ছু নেই, যে কোনো দিকে তুমি যদি একবারে এইরকম ভাবে উল্লম্ব অনুভূমিক ভাবে এরকম ভাবে ছুটে দাও, তাহলেও সেই পৃথিবীর মহাকর্ষ বল কাটিয়ে চলে যাবে। তুমি যেদিকেই গতিবেগটা দাও সে ঠিক পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাব অতিক্রম করে চলে যাবে। এটা এমসিকিউ প্রশ্ন দেয়, কোনো কোনো জায়গায় দেয় দেখেছি, এই জন্য প্রশ্নটা উল্লেখ করলাম। হ্যাঁ, মুক্তিবেগের মানটা তার দিকের ওপর নির্ভর করে না, একটা সেন্টেন্সে উত্তর হবে, ঠিক আছে? আর একটা জিনিস আছে, সেইটা বলে আমি থামবো, সেইটা হচ্ছে যে তোমার কি যেন এনার্জি অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট, 5-10 মিনিট দাঁড়াবো। এনার্জি অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহের শক্তিটা কত? দেখো, প্রথম কথা, অ্যাজ দি স্যাটেলাইট রোটেট রাউন্ড দি প্ল্যানেট, or as the planet rotate round the sun, so it has two type of energy. One is kinetic energy for its motion, and the other is potential energy for the attraction of the sun or planet. থাকবে না অলরেডি তোমাকে আগেই বলা হয়েছে, where there is force there is potential energy, এই কথাটা বারবার বলেছি, যে যদি ফোর্স থাকে স্থিতিশক্তি থাকবে, তাহলে ফোর্সও আছে আবার গতিশীলও আছে, সো টোটাল এনার্জি উইল বি অফ টু টাইপ। তাহলে টোটাল এনার্জি ই ইকুয়াল টু কি দাঁড়াবে? ই ইকুয়াল টু হয়ে যাবে ইকে প্লাস ইপি। তাহলে ইকেটা কত হবে? ইকে ইকুয়াল টু হয়ে যাবে ½ mv²। তাহলে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বা গ্রহের ক্ষেত্রেও ভিটা ছিল √gm/r, তাহলে v² হয়ে যাবে শুধু gm/r, হবে না? ইকুয়াল টু gmm/2r হলো। এই হলো তোমার গতিশক্তি। বড় এম হচ্ছে যখন গ্রহ ঘুরবে তখন সূর্যের ভর, আর যদি উপগ্রহে যখন ঘোরে তখন বড় এমটা পৃথিবীর ভর, আর ছোট এমটা গ্রহের সূর্যের চারদিকে গ্রহ যখন ঘুরবে তখন ছোট এমটা হবে গ্রহের ভর, আর উপগ্রহ যখন ঘুরবে পৃথিবীর চারদিকে তখন উপগ্রহের ভর, ঠিক আছে? এইটা হলো তার তোমার কাইনেটিক এনার্জি। ইম্পর্টেন্ট হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জি এইটা দেখো বলা হয়েছিল যে এম ভরের বস্তু যদি এখানে থাকে, এখান থেকে আর দূরে মহাকর্ষ বিভবের মান কত? -gm/r। তার মানে কি, এক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসতে গেলে কার্য করতে হয় gm/r পরিমাণ। তাহলে এক ভরের বস্তুর যদি তোমার gm/r হয়,
তাহলে এম ড্যাশ ভরের বস্তুর কথা কত হবে জি এম ড্যাশ বাই আর উইথ এ নেগেটিভ সাইন। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হবে নাকি দেখো দেখিনি, দেখো এইটা হবে স্থিতিশক্তি, দেখো হবে হবে এটা স্থিতিশক্তি। সো টোটাল এনার্জি ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি, তার মানে হবে মাইনাস জি এম এম বাই প্লাস, এটা মাইনাস না, জি এম এম বাই টু, আর এটা হচ্ছে কি গতিশক্তি, প্লাস স্থিতিশক্তি মানে এটা হবে মাইনাস জি এম এম বাই শুধু আর, হবে না হবে না, এটা জি এম এম বাই আরটা কমন গেলে হবে হ্যাভ মাইনাস ওয়ান মানে মাইনাস হ্যাভ। সুতরাং ই ইকুয়াল টু হবে মাইনাস জি এম এম বাই টু আর, এটাই হলো স্থিতিশক্তি, এটা সীমানা। উপগ্রহের ক্ষেত্রে আর এর জায়গায় আর প্লাস এইচ এসব যা হবে হবে না হবে না। এই গেল তাহলে তোমার স্থিতিশক্তি আসবে। রিমেম্বার, খুব ইম্পর্টেন্ট টার্ম, দেখো it is negative total energy of the planet or the total energy of the satellite is negative. Why? নেগেটিভ এসছে মানে তোমায় জানতে হবে ইট ইজ এ ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম এনার্জি সবসময় নেগেটিভ হয়। ক্লোজ সিস্টেম মানে কি, একটা ফোর্স দিয়ে অন্য কারোর সঙ্গে আবদ্ধ। যখন তোমার আর্থ সূর্যের চারদিকে ঘুরছে, দেখো সূর্যের মহাকর্ষ বলের দ্বারা আবদ্ধ আছে, তার মানে কি এই পরিমাণ এনার্জি দাও তবে সে সূর্যের মহাকর্ষ বল কাটিয়ে আসতে পারবে। একইভাবে স্যাটেলাইট যখন পৃথিবীর চারদিকে ঘোরে, এই পরিমাণ এনার্জি দ্বারা পৃথিবীর সঙ্গে আবদ্ধ, এই পরিমাণ এনার্জি দাও তবে স্যাটেলাইটটা ফ্রি হবে। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ, আচ্ছা। ক্লোজ সিস্টেম, যেহেতু তোমার সিস্টেমটা ক্লোজ সিস্টেমকে ইংরেজিতে বাংলায় যা বলে লিখ, ইংরেজিতে ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেমে লিখে দেবে তাই ইংরেজিতে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর ছোট ছোট প্রশ্ন দেখো। টোটাল এনার্জি হয়তো বলে দিল যে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 8, বাট আরেকটু বড় করো 10 টু দি পাওয়ার মাইনাস 16 জুল। তাহলে হোয়াট উইল বি দি পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি? টোটাল এনার্জি মাইনাস 10 টু দি পাওয়ার 16 জুল, কাইনেটিক এনার্জি কত হবে? এইটাই হবে, দেখো শুধুমাত্র চিহ্নটা ঘুরে যাবে, মাইনাসটা থাকবে না, প্লাস 10 টু দি পাওয়ার 16 জুল হবে। এই জায়গা থেকে আসছে দেখো। আর পোটেনশিয়াল এনার্জি কত হবে? 2 দিয়ে গুণ হবে, 2 × 10 টু দি পাওয়ার 16 জুল উইথ এ নেগেটিভ সাইন, মাইনাস 2 × 10 টু দি পাওয়ার 16 জুল। এই হলো পোটেনশিয়াল এনার্জি। এইরকম তোমার ছোটখাটো বিষয় তোমার থাকবে, ঠিক আছে?